বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, সবাই ভালো আছেন নিশ্চয়ই। আপনার একটা নিউজ জেনে খুবই মর্মাহত বলেন বা অবাক হওয়া বলেন, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং তার পররাষ্ট্রমন্ত্রী দুজন হেলিকপ্টার ক্র্যাশে মারা গিয়েছে। আল্লাহ তাদেরকে রহমত দান করুন। তো এখানে একটা জিনিস খেয়াল রাখেন যে 13 থেকে 14 এপ্রিল ইসরায়েলের উপর যে হামলাটা হয়, অপারেশন ট্রুথ বা ট্রু প্রমিস নামে যে অপারেশনটা ইরান চালনা করে, সেটার কিন্তু দারুণভাবে নড়াই দেয় ইসরায়েলকে। যদিও ইসরায়েল কিন্তু তার পদক্ষেপ থেকে পিছু হটে না এবং কনস্ট্যান্টলি সে প্যালেস্টাইনের উপরে কিন্তু বর্বরোচিত হামলা প্রদর্শন করেই যাচ্ছে। ঠিক একইভাবে হিজবুল্লাহ এবং হামাস প্রতিরোধ করছে তাদের যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিয়ে, এবং ইসরায়েলের 12 জন সৈন্য নিহত হয়েছে হিজবুল্লাহর কয়েকদিনের একটা আক্রমণে। তো এর পরপরই কিন্তু ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যে হেলিকপ্টার ক্র্যাশের ঘটনাটা যথেষ্ট পরিমাণে এটা ষড়যন্ত্রমূলক, এবং এটা ধারণা করাই হচ্ছে যে এর পিছনে তৃতীয় কোনো হাত রয়েছে। অলরেডি ইসরায়েল আগে নথি স্বীকার করে বলেছে যে না ভাই, আমি তোমার প্রেসিডেন্টকে আমি আঘাত করি নাই, আমাকে এই ব্যাপারে দোষারোপ করো না। কিন্তু আমেরিকা চুপচাপ। এখানে একটা জিনিস দেখেন, যখন আমেরিকা প্রেসিডেন্টকে বলল যে তোমরা আমাদের একটা স্পেস দাও, যে স্পেসে ইসরায়েল তোমাদের উপরে একটা সিম্পল নামিও মাত্র আক্রমণ করবে যেন তার ফেস বাঁচে, তার অনারিটি হয় ওয়ার্ল্ডের বুকে যে সে এতটা শক্তিশালী, বা তার ধারণ ক্ষমতা বা তার প্রতি উত্তর দেওয়ার ক্ষমতা সেটা যেন একটু সে দিতে পারে তোমাকে। কিন্তু ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি সেই সুযোগটা দেয়নি, বা তার প্রশাসন বা তার দেশ সেই সুযোগটা দেয়নি। এরপরও ইসরায়েল র্যাম্পেজ মিসাইল দিয়ে কিন্তু ইরানকে অ্যাসাল্ট করে, যদিও সেটা খুবই মামুলি এবং সেটা প্রতিরোধযোগ্য হয়েছে আকাশ থেকেই। তো যে জিনিসটা এখানে খুব পেইন দেয় যে একটা মুসলিম কান্ট্রির একটা দেশ আপনাকে অ্যাসাল্ট করছে, বা একটা দেশের প্রধান ক্ষমতাধর একজন মানুষ মারা গেছে, সে শিয়া সুন্নি এটা বড় বিষয় না। সে কোনো একটা দেশের ক্ষতি করছে, লাইক সিরিয়া বা অন্য কোথাও দেশের ক্ষতি করছে, এটা আপনার কাছে পেইন দিতে পারে। কিন্তু তার থেকেও বড় পেইন একটা জিনিস কি, যে আপনি একটা লিডারকে হারাচ্ছেন, যে আপনার যে শত্রু ইসরায়েল তাকে সে অ্যাসল্ট করার ক্ষমতা রাখে এবং সে সেটা প্রতিহত করছে। প্যালেস্টাইনের পাশে দাঁড়ানোর মতো সাহস, সামর্থ্য, ক্যাপাবিলিটি এগুলো কিন্তু এই ব্যক্তিটা ছিল বা এই দেশটার ছিল, এবং সেটা করে দেখিয়েছে, প্রুভ করছে, যেটা আপনার পার্শ্ববর্তী দেশ সৌদি, টার্কি, ইভেন পাকিস্তান তারা কেউ কিন্তু করেনি। তারা ভিতরে ভিতরে তারা কিন্তু ওয়েস্টার্নাইজকেই প্যাট্রোনাইজ করছে। যেমন সৌদি ইসরায়েলের সঙ্গে শর্ত সাপেক্ষে বন্ধুত্ব স্থাপন করতে যাচ্ছে, টার্কি প্রথম দিকে তারা ফ্রেন্ডলি ছিল, পরবর্তীতে বিজনেস কমার্শিয়াল ট্যাগটা সরিয়ে দিয়ে একটা প্রতিবন্ধকতা তৈরি করলেও সে পরবর্তীতে কিন্তু নতজানু হয়ে যায়। কারণ তুরস্ক ইসরায়েলকে অর্থনৈতিক বলেন যে জিনিসগুলো আছে, যেমন সাপোর্টিং ইনগ্রেডিয়েন্টস, এই জিনিসগুলো প্রোভাইড করে। সবজি বলেন, খাদ্য বা অন্যান্য জিনিস যেগুলো দরকার নির্মাণ সামগ্রীর জন্য যেগুলো প্রয়োজন, সে সকল জিনিস কিন্তু তুরস্ক প্রোভাইড করে ইসরায়েলকে, এবং বড় রকমের একটা ইকোনমিক ট্রেড হয় তাদের দুজনের মধ্যে। তো এইখানে ইরানের প্রেসিডেন্ট মারা যাওয়াতে আমরা সবাই মর্মাহত, কিন্তু জিনিসটা এমন হয়েছে যে আমাদের দেশীয় বা ইন্টারন্যাশনালি কিছু কমিউনিটি এটাকে সাধুবাদ জানাচ্ছে এবং এটাকে এনজয়মেন্টের মধ্যে নিয়ে যাচ্ছে। তো এই যে এনজয়মেন্টের মধ্যে আমরা যখন যাচ্ছি বা দেখছি, ইরানের যে প্রেসিডেন্টের এই যে সাময়িক একটা প্রবলেম যেটা ঘটলো, এটার পিছনে আমেরিকায় কিন্তু বড় রকমের একটা হাত রয়েছে। আপনি যদি দেখেন যে আমাদের দেশের রাষ্ট্রপতি বা পার্শ্ববর্তী কোনো দেশের, লাইক আপনি ইন্ডিয়ার কথাই বলেন বা পাকিস্তানের কথাই বলেন, ইভেন তুরস্কের কথা বলেন, যদি এরদোগান বা ইমরান খান বা নওয়াজ শরীফ বা আমাদের প্রাইম মিনিস্টার ম্যাম কোনোভাবে যদি কোনো কিছু অ্যাসাল্টিং হয়ে যায়, তাহলে সেটাকে কখনোই আপনি এনজয়মেন্টের মোমেন্টে নিতে পারেন না। বাট একটা জিনিস দেখেন, ইরানের সবচেয়ে বড় জেনারেলকে তারা কিন্তু হত্যা করছে, আবার তাদের প্রেসিডেন্টকে তারা হত্যা করলো ষড়যন্ত্র করে। সো ইরানকে যতটা আপনি চাপ দিতে যাবেন, ও ততটাই কিন্তু ফুলে ফেঁপে উঠবে এবং এগ্রেসিভলি হবে। যদি এখন ইরান যদি পারমাণবিক বোমের দিকে মুভ করে,
তাহলে এটার জন্য কমপ্লিট দায়ী কিন্তু যুক্তরাষ্ট্র, এবং ইরানের সেটা উচিত তার পারমাণবিক বোম তৈরি করা তার প্রোটেকশনের জন্য, যেন ইসরায়েল এবং তার মিত্র দেশ তাদের উপরে যে অন্যায্য অন্যায়ভাবে আক্রমণ করছে, প্যালেস্টাইনের উপর যে আক্রমণ করছে সেটার প্রতিহত করার জন্য তাদের জন্য ফরজ, এবং তারা সেটা করবে, এবং সবারই সেটা করা উচিত। আপনি একই আসল কিন্তু উত্তর কোরিয়ার দিকে নিচ্ছেন না, আপনি একই জিনিস কিন্তু অন্যান্য কান্ট্রির দিকে নিচ্ছেন না, কিন্তু নিচ্ছেন কেন? প্যালেস্টাইনের উপরে, ইরানের উপরে, কারণ ইরান ইসরায়েলের প্রধান প্রতিদ্বন্দ্বী, এবং এই জায়গায় আমেরিকা কিন্তু অন্যরকম একটা সাপোর্টিং রোল হিসেবে কাজ করছে, থার্ড পার্টি, এবং সে আড়ালে আবডালে সমস্ত কলকাঠি কিন্তু নাচছে। এই পুরো পৃথিবীর জিওলজিক্যাল যে পলিটিক্স রয়েছে সেই পলিটিক্সের মধ্যে অন্যতম দাবিদার হলো এই আমেরিকা। কারণ যদি ওয়ার্ল্ডে যুদ্ধ না হয়, অশান্তি না হয়, তাহলে আমেরিকার ইকোনমি থাকবে না, আর আমেরিকার ইকোনমি না থাকলে আমেরিকা সামনে তার এই প্রতিনিধিত্বশীল পাওয়ারটা শো করতে পারবে না, অ্যাজ এ রেজাল্ট তারা তাদেরকে পিছিয়ে আসতে হবে। সো যে সকল দেশ শান্তি আছে, শান্তিটা আমেরিকার জন্য শত্রু। পিসফুল তারা চায় না, তারা মুখে বলবে পিস, বাট কাজে কিন্তু সেটা দেখাবে না। কারণ ওয়ার্ল্ডে যত অস্ত্র কোম্পানি রয়েছে, প্রধান 10 থেকে 15টা যে কোম্পানি রয়েছে, এই সমস্ত কোম্পানি আমেরিকার এবং ইসরায়েলের অর্থায়নে বা শেয়ারে, এবং একই সঙ্গে কিন্তু কাজ করছে কিন্তু রাশিয়া। রাশিয়ার একটা জিনিস দেখবেন, তারা তাদের প্রোটেকশনের জন্য অস্ত্র বাণিজ্য করছে। রাশিয়া আমেরিকাকে আপনি যতই দেখেন না কেন, দুইটা একই দিকের একটা পন্থী বলেন বা একই নৌকার যে সহযাত্রী বলেন, কিন্তু তাদের স্বার্থের বিরুদ্ধে হলে তারা কিন্তু হুশ করে ওঠে। তারা কখনোই চায় না ওয়ার্ল্ডে শান্তি হোক, আর শান্তি হলে তাদের অস্তিত্ব থাকবে না, দেখে কেউ মানবে না। আর যে সকল দেশ এই জিনিসটাকে মানে ব্যাডলি ইউজ করতে চায়, তারা আসলে তাদের দেশটাকে বিক্রি করে দেয় তাদের নিকট। কারণ ইরানের তেল রয়েছে, আমেরিকা তেল পাচ্ছে না বা গ্যাস পাচ্ছে না, বা অন্যান্য জিনিস আমেরিকার যেটা প্রয়োজন বা স্বার্থ যেটা ইসরায়েলের দরকার সেটা পাচ্ছে না। অ্যাজ এ রেজাল্ট ইসরায়েল বা আমেরিকা সেই দেশের উপরে স্যাংশন দিয়ে যাচ্ছে, সেই দেশকে অবরোধ করছে, সেই দেশকে বিভিন্নভাবে আপনার হ্যারেস করছে। যেমন আফগানিস্তানের 800 প্লাস 800 প্লাস সামথিং অ্যামাউন্ট হবে, 886 সামথিং বিলিয়ন ডলার আটকে রাখছে আমেরিকা। আবার ইরানের বিলিয়ন বিলিয়ন ডলার ইংল্যান্ড আটকে রেখেছিল, কয়েকদিন আগে সেই ডলারটা তারা ফিরিয়ে দিয়েছে প্রপারলি না। সো এই যে এরকম মুসলিম কান্ট্রির উপর তারা যে শোষণ করছে, এই শোষণটা কিন্তু তাদের স্বার্থের জন্যই তারা এটা করে, যেন তাদের থেকে লুটতে পারে। আমেরিকা, ইসরায়েল, ইংল্যান্ড এরা সবাই ডাকাত, এরা সবাই অশান্তির পদপ্রার্থী, এবং এরা অশান্তিরই পথ প্রদর্শক বা প্রতিনিধিত্বশীল করে। ইসরায়েল প্যালেস্টাইনের এলাকায় এসে তাদের এলাকার দখল করে নিয়ে তাদের উপরে প্রভুত্ব জারি করছে, তাদেরকে মারছে, অন্যায়ভাবে হত্যা করছে, তাদের ওখানে র্যাম্পেজ হচ্ছে প্রচুর পরিমাণে। কিন্তু ঠিক একই যখন তারা প্রোটেকশন করছে, তখন তারা হয়ে যাচ্ছে নিরীহ। একটা মানুষের নিরাপত্তা রক্ষা করার দায়িত্ব অবশ্যই তার আছে। সো হামাস এখানে ঠিক কাজ করছে ইসরায়েল এবং আমেরিকার বিরুদ্ধে। কারণ যুদ্ধটা হচ্ছে কিন্তু ইসরায়েলের সাথে না, যুদ্ধটা হচ্ছে আমেরিকা, ইসরায়েল, ফ্রান্স, জার্মানি, ইউরোপ শক্তির মধ্যে। আর এইখানে সাপোর্টিং রোল হিসেবে কাজ করছে দেখবেন রাশিয়া। তার সাপোর্ট যখন হচ্ছে তখন সে কিন্তু প্রতিনিধিত্বশীল পাঠিয়ে দিচ্ছে। রাশিয়ার এই যে বন্ধুত্বপরায়ণ বা সাপোর্টিং রোলের পিছনে তাদের একটা ভালো ওয়েল উইশ আছে। হতে পারে এর মধ্যে তাদের একটা নেগেটিভ বা পজিটিভ উদ্দেশ্য থাকতেই পারে, বাট আপনি অন্যায়ভাবে একটা দেশকে দখল করবেন, একটা দেশের প্রধানমন্ত্রীকে হত্যা করবেন, সেই দেশ কোনো প্রকার স্টেপ নেবে না, এমনটা হতে পারে না। ইরানের উচিত ইসরায়েলকে আবার অ্যাসাল্ট করা, ইরানের উচিত আর্মেনিয়া এবং আমেরিকার যত স্থাপনা রয়েছে আশেপাশে সেইখানে অ্যাসাল্ট করা, যেন এটা ধারণা দিতে পারে যে তোমরা আমাদের যদি দিকে যখন আগায় আসবা, আমরা তোমাদের দিকে 10 পা আগায় যাব। কারণ আমেরিকা জানে তার ভূখণ্ডে কোনো দেশ আক্রমণ করবে না, কারণ এটা পসিবল হচ্ছে না বা হবেও না। কারণ কোনো দেশের পক্ষেই সম্ভব নয় সমুদ্র পাড়ি দিয়ে আমেরিকাকে আক্রমণ করা। কিন্তু আমেরিকা এমন একটা প্লট তৈরি করে রাখছে পুরো পৃথিবীতে, সে পঞ্চম নৌবহর, সপ্তম নৌবহর, বিভিন্ন নৌবহর দিয়ে পুরো ওয়ার্ল্ডটাকে সে গ্রিপ করে রাখছে। যেমন বঙ্গোপসাগরে সে পঞ্চম নৌবহর রেখে ইন্ডিয়া বলেন, পাকিস্তান বলেন, আমাদের বাংলাদেশ বলেন, ইভেন অন্যান্য যেসব কান্ট্রি রয়েছে পাশাপাশি, সকল কান্ট্রি কিন্তু সে মনিটরিং করে। সপ্তম নৌবহর দিয়ে মিডল ইস্টকে সে মনিটরিং করে। সো এই যে এই ক্ষমতাজারিটা কিন্তু তারা হবে না, এবং এই ক্ষমতাজারিটা নির্ধারণ করতে বেশি সময় লাগে না। যদি আমাদের মিডল ইস্ট কান্ট্রি
লাইক সৌদি, ইরান, ইরাক, সিরিয়া, জর্ডান, আরব আমিরাত, কাতার, কুয়েত, এ সকল দেশ যদি ইউনিটি হয়, যেটা আমরা মিডল ইস্টে দেখেছি যে মধ্যপ্রাচ্য একটা বিশাল দেশ ছিল, সেই দেশটাকে ছোট ছোট করছে ব্রিটিশ আমেরিকানরা তাদের সুবিধার জন্য। যদি এই সকল দেশগুলো আবার ইউনাইট হয়, এখানে পঞ্চম, সপ্তম, নবম যত নৌবহরই দেন না কেন, তাদের সবগুলোকে পার্শ্ব সাগর বলেন, ওমান সাগর বলেন, আরব সাগরে বলেন, ডুবিয়ে তারপর তাদেরকে পাঠিয়ে দেওয়া হবে। এইরকম ইউনিটি দরকার মিডল ইস্টে, যেন কোনো দেশের রাষ্ট্রপ্রধানকে অন্যায়ভাবে এভাবে হত্যা করা না হয়, জিও পলিটিক্যালের বলি শিকার যেন না হয়, প্যালেস্টাইনের অসহায় মানুষদেরকে যেন মরতে না হয়, আর ইসরায়েলের মতো জারজ সন্তান, জারজ যে সকল ইহুদি রয়েছে তাদেরকে যেন ওই দেশ থেকে নির্মূল করা হয়। আমরা সবাই এখানে সাপোর্ট করা উচিত। একটি দেশের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি যদি মারা যায়, তাদের প্রতি শোক সমাপ্ত পালন করা উচিত, এটা গণতন্ত্র বা একটা সাপোর্টিং রোল হিসাবে উচিত। আর একটা মুসলিম, আবার মুসলিম মানে একটা দেহের মতো। আল্লাহ রাসূলের হাদিসে রয়েছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি কোনো মুসলিমের কোনো অংশে আঘাত লাগে তাহলে পুরো মুসলিম জাতি সেই আঘাতে ব্যথিত হয়, এবং এটাই হওয়া উচিত। সো আমাদের উচিত কিছু কিছু স্টেপগুলো থেকে নিজেদেরকে সংযত রেখে মুসলিম সাপোর্টটাকে বিল্ড আপ করা, এবং জায়নিস্টদের সাথে কোনো প্রকার বন্ধুত্ব প্রবণে না যাওয়া। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।